এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, আমি স্নিগ্ধা চলে এসেছি হেলথ এক্সপ্রেস নিয়ে। স্বাস্থ্যই সম্পদ, আর সম্পদকে আঁকলে রাখা তো আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই তো আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে ঠিক কী কী করতে হবে তার জন্যই আমাদের হেলথ এক্সপ্রেস অনুষ্ঠান। শীত পেরিয়ে এখন বসন্ত ঋতু। ঋতুর পরিবর্তনের সাথে সাথে চারিদিক রঙিন হয়ে যেমন উঠেছে, তেমনি সুস্থ থাকতে হবে আমাদের সকলকে। কারণ এই ঋতুর পরিবর্তনে নানান রকম অসুখ দেখা যায়। এই সময় হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ঠিক নিজেকে কি করে রক্ষা করবেন, ইমিউনিটি বুস্টার হিসেবে কি কি রাখবেন আপনার লাইফস্টাইলে, এই সমস্ত আপনাদের প্রশ্ন, যার উত্তর জানতে আজ আমরা চলে এসেছি ডাক্তার সোমনাথ সেনগুপ্তর কাছে। নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাকে। আর আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করেছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। স্বাস্থ্যসেবার সেরা পরিকাঠামো আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। শুরুতেই বলবো কি, এখন ঋতু চেঞ্জ হচ্ছে, পরিবারে এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অসুখ কিন্তু লেগেই রয়েছে। কি বলবেন প্রথমেই? দেখুন, ওয়েদার চেঞ্জের একটা বিশেষ ইয়ে আছে যে ওয়েদার চেঞ্জ হলে অনেক রকম সিজনাল চেঞ্জের সাথে ঠান্ডা হচ্ছে, গরম, হঠাৎ ঠান্ডা গরম চেঞ্জ হচ্ছে। ওটার জন্য একটা হচ্ছে যে আপনার অ্যাডাপ্টেশন, শরীরের অ্যাডাপ্টেশনটা অনেকটা ইয়ে আছে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের পাওয়ারটা অতটা থাকে না। আর তার সাথে সাথে ইমিউনিটিটা অনেকটা বয়সের সাথে সাথে ইমিউনিটি কমে যায়। তো আর সাথে সাথে কিছু কিছু অসুখ আছে বিশেষ করে যেগুলো এই ওয়েদার চেঞ্জের সময় একটু বাড়াবাড়িটা হয়। কিছু অসুখ যেমন ধরুন অনেক রকম ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলো ধরুন আবহাওয়ার চেঞ্জের জন্য একটু বাড়াবাড়ি একটু বেশি হয়, বা ইনফেকশন স্প্রেড করতেও আবহাওয়ার একটা রোল আছে কিন্তু। আচ্ছা, এই সময় দেখি বিশেষ করে পক্স জিনিসটা খুবই হয়ে থাকে। আর বেশি ঠান্ডা লাগলে নিউমোনিয়াটা তো এখন হচ্ছেই সকলে। এটা কি করে ঠিক করা যাবে? দেখুন, পক্স যেটা চিকেন পক্স বলতে আমরা বুঝি, যেহেতু স্মল পক্স এখন ইরাডিকেট হয়ে গেছে, তো চিকেন পক্সটাও মেইনলি দেখুন হয় স্কিনে, কিন্তু র্যাশের মতো বেরোয়, কিন্তু স্প্রেড করে কিন্তু ওটা রেসপিরেটরি রুটেই। কেউ ধরুন ইনফেক্ট করে ইনিশিয়ালি ওটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে, তারপরে ধরুন রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কেউ যে ইনফেক্ট হলেন, উনি হাঁচলেন বা কাশলেন, ড্রপলেট বেরোয়, ওগুলো ড্রপলেট স্প্রেড হয়ে একজন অন্য আরেকজন যদি থাকেন, উনি ওগুলোকে ব্রিথ ইন করলেন, তো উনি ওটার থেকে ইনফেক্ট হয়ে গেলেন। তাহলে মানুষ সুস্থ থাকবে কি করে? তো এগুলো দেখুন, চিকেন পক্সের তো একটা উপায় আছে, ভ্যাকসিন আছে এটার। তো বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা অ্যাপ্লিকেবল। আর বয়স্কদের ক্ষেত্রেও ধরুন অলরেডি একবার চিকেন পক্সের একটা ভালো জিনিস হচ্ছে, একবার হয়ে গেলে কিন্তু ওটা লাইফ লং ইমিউনিটি মোটামুটি প্রোভাইড করে। না, অনেক সময় তো 2-3 বারও হয় না, চিকেন পক্সটা ঠিক হয় না, ওটা হচ্ছে হারপিস জস্টার হয়। ওটা চিকেন পক্স যেটা ইনফেকশন হয়, ওটা হচ্ছে আপনার শরীরে থেকে যায় ভাইরাসটা, ধরুন পুরোপুরি যায় না, নার্ভ এন্ডিংসে থেকে যায়। তো ওটা অনেক সময় পরবর্তীকালে ধরুন ইমিউনিটি ডাউন হওয়ার জন্য বা কোনো শরীরে স্ট্রেস পড়লে তখন যেটা হয়, ওটা আবার রিঅ্যাক্টিভেট হয়, যেটা হয় ওটাকে বলা হয় হারপিস জস্টার। ওটা একটা হতে পারে। ওটা বিশেষ করে স্প্রিং সিজনেই ধরুন এই জিনিসটা বেশি হয়ে থাকে, চিকেন পক্স এসবগুলো। আর তার সাথে সাথে ইনফ্লুয়েঞ্জাটাও বলবো আমি। ইনফ্লুয়েঞ্জাটাও বাড়াবাড়ি যেটা হয় স্প্রেড হয় অনেক সময় এই ওয়েদার চেঞ্জের সময়টাই। ধরুন ওয়েদার চেঞ্জ বিশেষ করে ধরুন ঠান্ডার থেকে এখন গরম পড়ছে যেরকম, বা বিশেষ করে মনসুন সিজনের যে সিজন চেঞ্জ হয়, ওই সময়টাও একটা এই ইনফ্লুয়েঞ্জা এসব ইনফেকশন একটু বাড়াবাড়িটা দেখা যায়। এই যে হুট করে যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, তো এটাতে মানুষ কিভাবে এফেক্ট হয়? ঠান্ডা লেগে গেল, ওটা হট করে গ্রীষ্ম পড়ে গেল, তো দেখুন এখন যে সময়টা আছে ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, আবার ঢাকা না নিলেও গরম পড়ছে, তো
কি তো করব? এই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন মানে ওয়েদার যেটা চেঞ্জ হচ্ছে ওটার সাথে আমাদের শরীর তো অ্যাডাপ্ট করে, কিন্তু তার সাথে সাথে কিছু কিছু প্রিকশন আমাদের নেওয়া উচিত। মানে এখন ইনফেকশন থেকে বাঁচার তো মানে যেরকম বললাম রেসপিরেটরি রুটে স্প্রেড করে, তো ওটা আমরা কোভিডের সময় অনেকটাই এফেক্টিভলি দেখেছিলাম যে মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো আর হ্যান্ড স্যানিটাইজার বিশেষ করে এগুলো ইউজ করা, হ্যান্ড হাইজিনটা মেনটেন করা, মাস্ক ইউজ করা, আর এসবই মানে আমি বলবো খুবই মানে এফেক্টিভ ওয়ে মানে এসব ইনফেকশন এসব থেকে বাঁচার জন্য। তার সাথে সাথে অ্যাডাপ্টেশন আর ঠান্ডা গরমটা যেটা বলছেন ওটার জন্য মানে রুম টেম্পারেচার ওগুলো রেগুলেট করা যেতে পারে অনেকভাবেই, কিন্তু সবাই ধরুন পারছেন না। তো তাও আমি বলবো যে মানে এই ঠান্ডা বাতাস এগুলোর থেকে বাঁচার জন্য রুম মানে ভেন্টিলেশন ওগুলো ওইভাবে ঠিক করা, বা মানে একদম ঠান্ডা হাওয়ার ডাইরেক্ট এক্সপোজারটা অ্যাভয়েড করাটাও আমি বলবো খুবই দরকার এখানে। আর এছাড়া বেশিরভাগ কিন্তু বয়স্ক যারা থাকে নিয়ার অ্যাবাউট 50 এর উপরে, তারাই কিন্তু বেশি আগে থেকে এফেক্ট করে এটা, এই ঠান্ডাটা লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে একটা যেটা হচ্ছে ইমিউনিটিটা বয়স বাড়তে আস্তে আস্তে আমাদের ইমিউনিটি কমে যায়, তার সাথে সাথে অনেক রকম ডিজিজেস আস্তে আস্তে দেখা দেওয়া শুরু করে, যেরকম ধরুন প্রেশার হলো, সুগার হলো, হার্টের অসুখ হলো, এগুলো বয়স বাড়তে বাড়তে আস্তে আস্তে এগুলো এফেক্ট করে। আর ওয়েদার চেঞ্জের সাথে মানে বয়স্কদের যেহেতু মানে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা একটু মানে মানে একটু কম থাকে, তো ওনারা একটু মানে একটুতেই মানে ধরুন বাড়াবাড়ি হয়ে যায়, তার সাথে সাথে ইমিউনিটি কম থাকার জন্য মাইল্ড ইনফেকশনও ধরুন একটু বেশি মানে বাড়াবাড়ি হতে পারে, আচ্ছা, এটা সিভিয়ার আমরা ইনফেকশন শুনে হতে পারে। থাকি যে ব্লাড প্রেশার এটাকে এফেক্ট করে, সত্যি কি যে ঠান্ডা লেগে গেলে ব্লাড প্রেশার হাই বা লো হয়ে যায় এরকম না, কিছু হয়? ঠান্ডার আমি বলবো যখন ঠান্ডা পড়ে তখন হচ্ছে যে ভেজো কনস্ট্রিকশন বলি এটাকে আমরা, মানে এটা আমাদের শরীরের ন্যাচারাল রেসপন্স, মানে যেটা মানে আমাদের আর্টারিজ মানে ধমনী আর শিরা ভেইনস যেগুলো আছে যেখান দিয়ে ব্লাড ফ্লো করে, তো ওটাতে হচ্ছে যে আপনার ঠান্ডা পড়লে ওগুলো ভেজো কনস্ট্রিক্ট মানে ওটা সংকুচিত হয়ে যায়, সরু হয়ে যায়। তো ওটার যে ফলে হচ্ছে যে ব্লাড ফ্লোটা রেজিস্ট্যান্স বেশি পাচ্ছে, তো রেজিস্ট্যান্সের ফলে হার্টকে আরো বেশি জোরে পাম্প করতে হচ্ছে। এটার নেট রেজাল্ট যেটা হচ্ছে ব্লাড এটা প্রেশারটা হয় বেড়ে কাদের অ্যাকচুয়ালি? এটা দেখুন মানে মোর অর লেস মানে সবারই রেসপন্সটা কিন্তু মানে বয়স্কদের ক্ষেত্রে একটু রেসপন্সটা এক্সাজারেটেড, একটু বাড়াবাড়িটা বেশি হতে পারে। আর হার্ট অ্যাটাকস তো আমি বলবো ঠান্ডাটা পড়লে একটু বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, একটু বেশি দেখি যে শীতকাল হ্যাঁ পড়লেই হার্ট অ্যাটাক, বয়স্ক স্ট্রোক মানুষরা এগুলো heart সবই attack মানে হয়। এটা বেশি হয় ঠান্ডা পড়লে। তো আর ঠান্ডাকালে দেখবেন মানে কারো যদি ব্যথা লেগেছে আগে ওই মেইনলি জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস এগুলো যাদের থাকে ওটার ক্ষেত্রে ওটাই হচ্ছে যে ঠান্ডা পড়লে যেটা আমাদের জয়েন্টসে থাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, আচ্ছা, জয়েন্টসের মাঝখানে একটা ফ্লুইড থাকে, ওটার ডেনসিটি মানে ঘনত্বটা বেড়ে যায় ঠান্ডা পড়লে, ওটা বেড়ে গিয়ে আর যাদের অলরেডি আর্থ্রাইটিস আছে ধরুন, তো ওনাদের যেটা হচ্ছে কার্টিলেজ যেগুলো থাকে মানে মানে কি বলবো হাড়ের এন্ডে কার্টিলেজ থাকে ওগুলো ক্ষয়ে গিয়ে থাকে, তো যেগুলো নার্ভ এন্ডিংস থাকে ধরুন ওগুলো অনেকটা এক্সপোজড হয়ে থাকে, তো একটা আরেকটার সাথে ধরুন মানে অলরেডি এটার ঘনত্বটা বেড়ে গেছে, তো ডেনসিটিটা বেড়ে গেছে, ঘষা আরো বেশি লেগে। তো এটা ঘরোয়া কোনো উপায় যেটা ঠিক করা যেতে পারে? ওটার জন্য দেখুন ঘরোয়ার মধ্যে আমি বলবো রেগুলার মোবিলিটিটা এখানে খুব ইম্পর্টেন্ট, মানে হাঁটা চলা রেগুলার রাখা, এক্সারসাইজ যতটা সম্ভব করা, মাসল স্ট্রং করা, এর সাথে সাথে ভিটামিন ডি একটা খুব মানে ইম্পর্টেন্ট এখানে বলবো, ভিটামিন ডি রেগুলার অনেক মানে আমাদের যেটা একটা রিসেন্ট সার্ভে হয়েছিল মানে ধরুন অল ইন্ডিয়াতেই হয়েছিল, ওটাতে দেখা গেছিল মানে যে ইন্ডিয়ান পপুলেশন 80 to 90% ভিটামিন ডি ডেফিশিয়েন্ট। তো ভিটামিন ডি মানে ধরুন সানলাইটে তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু শীতের দিনে মানে ধরুন বাইরে বেরোনোটা কম হয়, সানলাইট এক্সপোজারটা কম হয়, তো এটার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন থ্রু ডায়েট এন্ড কি বলবো আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে কি যে সানলাইট শীতকালে সেরকম মতো না পাওয়ার জন্য মেন্টাল হেলথ কিন্তু অনেক এফেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ সেরকম মতো থাকে না, সবসময় কার্টেন্স লাগানোই থাকে, ডিপ্রেশনে চলে যাই আমরা দেখি। না, মেন্টাল হেলথটা একটা কি বলবো খুবই মানে কি বলবো কম অ্যাড্রেস করা হয়, জিনিসটাকে খুবই কম গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সিনারিওতে, কিন্তু মেন্টাল হেলথের উপরেও যেটা এফেক্টটা পড়ে ওয়েদার চেঞ্জের ওটাকে বলা হয় সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার। ধরুন সিজন চেঞ্জ হচ্ছে আর আমাদের শরীরে একটা ন্যাচারাল রিদম থাকে সার্কেডিয়ান রিদম, ওটাও ধরুন মেইনলি সানলাইট ডিপেন্ডেন্ট, কিন্তু লং ডিউরেশন যদি ধরুন আপনি ঘরের ভেতরেই থাকছেন, মানে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা আরো বেশি হয়, এই রিদমটা ডিস্টার্ব হয়ে গেলে আমাদের শরীরে কিছু কিছু হরমোনস হয়, যেরকম একটা হচ্ছে মেলাটোনিন আর একটা হচ্ছে সেরোটোনিন, এই হরমোনগুলোর একটু ইমব্যালেন্স হয়ে যায়। এটার ইমব্যালেন্স হলেই মানে কি বলে মুড সুইং, ডিপ্রেশন, তারপরে ফ্যাটিগ, ভালো লাগছে না, হাঁপিয়ে টায়ার্ড লাগছে সব সময়, মন ভালো লাগছে না, এটাই বেশি হচ্ছে যে কিছু হচ্ছে তো আমার ভালো লাগছে না। তো এটার জন্য একটা ইম্পর্টেন্ট এখানেই হচ্ছে মানে মানে ধরুন ভিটামিন ডিটা আমি বলবো এক সাপ্লিমেন্টেশন দরকার, আর অ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজারটাও দরকার কিন্তু আমাদের।
তো যতটা সম্ভব মানে সানলাইট এক্সপোজারটা যদি করা যায় এটা অনেকটা ক্ষেত্রেই মানে ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে। আর তার সাথে সাথে তাও যদি না হয় আমি বলবো একজন মেন্টাল হেলথ কনসালটেন্ট মানে যেন মেন্টাল হেলথ কেয়ার প্রোভাইডার ধরুন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে কনসাল্ট করলে অনেকটা কিন্তু এইসব ক্ষেত্রে মানে সাপোর্ট পেতে পারেন। আচ্ছা, একটা কথা আমরা শুনে থাকি হাইপোথার্মিয়া, এটার মানেটা কি? হাইপোথার্মিয়া মানে হচ্ছে ধরুন শরীরের যেটা আমাদের একটা কোর বডি টেম্পারেচার থাকে নর্মালি ধরুন 37°C বা 98°F ধরা হয়। এখন কোর টেম্পারেচারটা ধরুন 35°C বা ধরুন অ্যারাউন্ড 95°F নিচে যখন নেমে যায় ওটাকে হাইপোথার্মিয়া বলা হয়। তো এটা বিশেষ করে এটাতে কি কি সিমটম দেখা যেতে পারে, একটা তো হচ্ছে ধরুন হাত পা মানে অত্যাধিকভাবে ঠান্ডা হয়ে যাওয়া, তাছাড়া ধরুন অনেক বেশি কাঁপুনি হওয়া, বা তার সাথে আমি বলবো মানে শিভারিং তো হলোই, তার সাথে সাথে আমি বলবো পালস রেটটা অনেক ফিবল হয়ে যাওয়া, পালস ফিল করতে না পারা। তার সাথে হ্যাঁ হ্যাঁ এটা ধরুন বয়স্করা মানে আমরা নর্মালি ধরুন আপনার আমি হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝতে পারছি যে না শরীর ঠান্ডা হয়েছে, বয়স্কদের মানে টেম্পারেচার সেন্স মানে সেন্সেশন মানে সেন্স করার সময় এটাও মানে ক্যাপাসিটিটাও কমে যায়। তো ওনারা ধরুন অনেকক্ষণ বাইরে ঠান্ডার মধ্যে থেকে গেলেন হঠাৎ করে, তো ওনারা বুঝতে পারছে বোঝার আগেই ধরুন অনেকটা বেশি ঠান্ডা হয়ে গেলেন। তো এটার দিকে একটা লক্ষ্য রাখাটা খুবই দরকার, মানে বিশেষ করে যেনারা মানে ওনাদের মানে হেলথ মানে ধরুন বাড়ির লোক আছেন বা প্রোভাইডার আছেন যেনারা ওনাদের দেখাশোনা করছেন, ওনাদের এই ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখা উচিত। বয়স্ক মানুষদেরই বেশি রিস্ক থাকে। হ্যাঁ বয়স্কদের আর বাচ্চাদের আমি বলবো এটা বেশি রিস্ক থাকে, ছোট বাচ্চাদের ধরুন 5 বছরের কম বাচ্চাদের, আর বয়স্ক ধরুন 50-এর উপর। আর এই টাইমে নিউমোনিয়াটা খুব দেখা যায়। হ্যাঁ নিউমোনিয়াটাও আমি বলবো যেহেতু মানে দেখুন একটা হচ্ছে বাতাসটা যেটা ঠান্ডা হয়ে যাচ্ছে না ওটা ধরুন অনেকটা আমাদের অ্যাটমসফিয়ার অনেকটা নিচের দিকে থেকে যাচ্ছে, ঠান্ডা হাওয়াটা মানে উপরে উঠছে না নিচে থেকে যাচ্ছে। তো ওটার মধ্যে যেটা হচ্ছে মানে যেটা এয়ার পলিউশনটাও পলিউটেন্টসগুলো আমাদের নিচেই থেকে যাচ্ছে, উপরে উঠছে না, যেটা গরম হাওয়ায় উপরে উঠে যাওয়ার কথা ওটা নিচেই থেকে যাচ্ছে। ওটার সাথে সাথে আরেকটা যেটা হচ্ছে যেটা ইনফেকশনের যেটা কথা আগে আপনাকে বললাম যে মানে হাঁচলে বা ইয়ে করলে ওটা ড্রপলেটগুলোও ধরুন হাওয়ার মধ্যে অনেকক্ষণ বেশিক্ষণ থেকে যাচ্ছে, তো ওটা থেকে একজন আরেকজন থেকে স্প্রেড হওয়ার সম্ভাবনাটাও বেশি হচ্ছে। আর বয়স্কদের ক্ষেত্রে তো যেটা বললাম ইমিউনিটি কম থাকার জন্য অল্পতেই বাড়াবাড়ি হয়ে যাওয়ার এটা থাকে। এই রেসপিরেটরি প্রবলেমস বলে দিন বা ফ্লু বলে দিন, এগুলো কিন্তু উইন্টার সিজনে বেশি দেখা যায়। হ্যাঁ উইন্টার সিজনে আর এই সিজন চেঞ্জের সময়টা বিশেষ করে এটা একটা তো বললাম এয়ার পলিউশনের ব্যাপার আছে, তার সাথে সাথে একটা যাদের অলরেডি ধরুন অ্যাজমা বা সিওপিডি এসব অসুখ আছে লাংসের, ওনাদেরও ধরুন অল্পতেই একটু বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনাটা থাকে, কারণ একটা বডির একটা ন্যাচারাল রেসপন্সও আছে ঠান্ডা আর এইসব অ্যালার্জেন এসবের প্রতি, যেটা হচ্ছে যে আপনার কি বলবো ওটাকে বলা হয় ব্রঙ্কো কনস্ট্রিকশন, মানে যেরকম ব্লাড ভেসেলসের কথা বললাম এরকম ন্যারো হয়ে যায় সংকুচিত হয়ে যায়, ওরকম আপনার মানে এয়ারওয়েটা আমাদের যেরকম ধরুন উইন্ড পাইপটার পর আমাদের আছে ব্রঙ্কাই আছে, ব্রঙ্কিওলস আছে, এগুলো অনেকটা কনস্ট্রিক্ট হয়ে যায়। তো এটা এক্সাজারেটেড রেসপন্সটা হয় আপনার বিশেষ করে যাদের অ্যাজমা বা সিওপিডি আছে ওনাদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়। তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখান থেকে বয়স্করা বা বাচ্চারা সুস্থ থাকতে পারবে? হ্যাঁ দেখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইম্পর্টেন্সটা মানে আমরা মানে অতটা দিই না, আমাদের ডে টু ডে লাইফে সেডেন্টারি লাইফস্টাইলেই বেশিরভাগ লোকজন লিড করে। আর বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে ওনারাও বলছেন না বয়স হয়ে গেছে এখন বেরোনোর, তার মধ্যে ঠান্ডা ওয়েদার চেঞ্জের সময় ওনারা খুব একটা বেরোতেও চান না। এই ক্ষেত্রে আমি বলবো যে বাড়ির মধ্যেই যতটা সম্ভব মানে কি বলবো স্ট্রেচিং হোক বা ইয়োগা হোক, এসব এক্সারসাইজ বা চেয়ার এক্সারসাইজেস অনেক রকম, বা একটু মানে বাড়িতে ঘরের মধ্যেই যদি ব্রিস্ক ওয়াকিং, আর যদি সম্ভব হয় বাইরে যাওয়া, ওটাও আমি বলবো যে মানে বেশি ঠান্ডাটা বা মানে একদম সকাল দিকে ওই সময়টা পলিউশন এসব অনেকটাই বেশি থাকে, তাই না? তো ওই সময়টা আমি অ্যাভয়েড করতেই বলবো, আর অ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজারটাও এখানে হওয়া কিন্তু দরকার। এই যখন দেখি হট করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল, তো লাইফস্টাইলে কি অ্যাড করতে হবে আর কি আমাদেরকে ডিক্রিজ করতে হবে? একটা তো আমি যেরকম বললাম এক্সারসাইজের কথাটা এটা ইম্পর্টেন্ট, আর একটা বলবো আমি ডায়েটের কথা। ডায়েট এটা বহুত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ডায়েট আমাদের যেটা খেয়াল রাখতে হবে, অলরেডি একটা বললাম পয়েন্ট ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইমিউনিটি অনেকটাই এফেক্ট হয়। ভিটামিন ডি এর জন্য সাপ্লিমেন্ট যেরকম দরকার বা সানলাইট এক্সপোজার হলে অনেকটা কিন্তু ভিটামিন ডি মানে কি বলবো এটা হওয়া মানে ফুলফিল হওয়াটা মানে পসিবল। তো এছাড়া আমি বলবো যেটা ব্যালেন্স ডায়েটটা দরকার আর কি, মানে কার্বোহাইড্রেট সবই দরকার, প্রোটিনটাও কিন্তু খুবই দরকার। এখনকার দিনে তো সেরকম আর ভালো খাবার খাওয়াই হয় না, যত ফাস্ট ফুড ততই। এই ক্ষেত্রে আমি ওটাই বলবো যে বাড়ির খাওয়া মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড হোম ফুড যেটাকে বলা হয়, সিম্পল খাবার, তেল মশলা খুব একটা নয়, মানে
কিন্তু ব্যালেন্সড আর কি, কার্বোহাইড্রেটসও থাকবে তাতে, তাতে আপনার ধরুন প্রোটিনও থাকবে। veggies। প্রোটিনের উপর আমি একটু স্ট্রেস করতে চাই, কারণ অনেক মানে অ্যাডাল্ট মানে পপুলেশনে স্পেশালি সিনিয়র সিটিজেন্সের ক্ষেত্রে মানে প্রোটিন ডেফিসিয়েন্সিটা হয়ে থাকে, কারণ মানে যতটা মানে শরীর রিকভার করার জন্য যতটা প্রোটিন দরকার ওনারা দেখবেন অতটা খাচ্ছেন না। হ্যাঁ। মানে ধরুন বিশেষ করে যারা ভেজিটেরিয়ান ধরুন ওনারা মানে দুধ দই এসব থেকে ফুলফিল করতে পারেন, কিন্তু যারা ননভেজ খাচ্ছেন ধরুন ডিম মাছ মাংস একটু রেগুলার ডায়েটে ইনক্লুড করা ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ফ্রেশ ভেজিটেবল, স্যালাড, ফ্রেশ ফ্রুটস এগুলো খেলে ধরুন আপনার সবই হাইড্রেশন থেকে ধরে আপনার ভিটামিনস অ্যান্ড মিনারেলস সবই মানে ইয়ে হচ্ছে, মানে নিউট্রিশনালি পাওয়া যাচ্ছে। আর তার সাথে আমি বলবো ড্রাই ফ্রুটস এসবও মানে ইনক্লুড করা দরকার, মানে হেলদি ফ্যাট যেটাকে বলা হয়, হেলদি ফ্যাটটাও ইনক্লুড করা দরকার। আচ্ছা, সবসময় তো আমরা দেখি সিনিয়র সিটিজেন মানে আমরা জানি 60-র ওপরে, কিন্তু মধ্য 30-এর মধ্যেও কিন্তু অনেক রকমের মানে হট করে ঠান্ডা লেগে গেল, কারণ কি বাইরে তারা কাজ করতে যাচ্ছে, তো এইগুলো ঠিক হবে কি করে? এগুলো তো একটা হ্যাঁ প্রিকশনস এর মধ্যে তো আমি বলবো ধরুন ইনফেকশন থেকে বাঁচার জন্য তো যেরকম বললাম ওই আপনার মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার এসব ইউজ করা। তাছাড়া ধরুন বাইরে বেরোচ্ছেন তো ঠান্ডার থেকে বাঁচার জন্য ওরকম সুটেবল ড্রেসিংটা দরকার। ড্রেসিংটা কিরকম টাইপের ক্লোদিং তারা ইউজ করবে? ওটার মধ্যে আমি বলবো যে ড্রেসিং এর থেকে একটা ভারী জ্যাকেট পরার চেয়ে আমি বলবো লেয়ারিং করাটা এখানে বেশি ইম্পর্টেন্ট। মাল্টিপল লেয়ার্স হলে যেটা হয় ব্যাপারটা, ওটা হলে ক্লোদিংটা আমি বলবো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ধরুন মাল্টিপল লেয়ার্স থাকলে একটা যেটা অ্যাডভান্টেজ হচ্ছে ওটা হচ্ছে ধরুন মানে বেশি গরম, হঠাৎ করে গরমটা বেড়ে গেল তো একটা লেয়ার বাদ দিয়ে দিতে পারেন, কিংবা একটু ঠান্ডাটা বেড়ে গেল তো একটা লেয়ার অ্যাড করে দিতে পারেন। আর লেয়ারিং আর একটা বেনিফিট যেটা অ্যাডভান্টেজ বলবো ওটা হচ্ছে মাল্টিপল লেয়ার্স থাকলে ভেতরে যেটা এয়ারটার যেটা ট্র্যাপ হচ্ছে না, ওটা একটা ইনসুলেশন হিসেবে কাজ করছে। তো ওটা হলে অনেকটা মানে কি বলবো মানে ওয়েদার ইয়ের থেকে বাঁচা যেতে পারে। মানে আপনি বলছেন লেয়ারিং অফ ক্লোথস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেয়ারিংটার উপরে আমি বেশি স্ট্রেস দিতে চাই। এছাড়া ধরুন যারা বাইরে বেরোচ্ছেন ওরকম সুটেবলি ড্রেস করাটা দরকার, মানে টুপি বা মাফলার যদি মানে ধরুন বাইক চালাচ্ছেন বা গ্লাভস ইউজ করাটা দরকার, ওরকম কাভার্ড ফুটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, কানে ঠান্ডা ওসব থেকে বাঁচাটা মানে ওটাকে প্রোটেক্ট করাটা দরকার আমি বলবো। And how can caregivers ensure the adequate warmth for the bedridden elderly patients? বয়স্ক মানুষদের হ্যাঁ অনেকেরই বাড়িতে ধরুন বেডরিডেন ওরকম পেশেন্টস থাকে, ধরুন স্ট্রোক হয়ে আছে বা মানে কোনো ব্যথার জন্য বা কোনো কারণে হাঁটাচলা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা তো ব্যাপার খেয়াল রাখতে হবে যে যেটা বিছানায় যেটা শুচ্ছেন ওটা মানে বেডশিট এগুলো যেগুলো ইউজ করছেন ওগুলো যাতে ড্রাই থাকে, একদম ভেজা টেজা মানে ড্যাম্প যাতে না হয়, এটা একটা খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে এখানেও লেয়ারিং এর একটা ইম্পর্টেন্স আছে। ধরুন মাল্টিপল লেয়ার্স অফ মানে হালকা বা কিন্তু গরম ধরুন ব্ল্যাঙ্কেটস ইউজ করাটা এটা এখানে ইম্পর্টেন্ট আমি বলবো, যাতে গরম ঠান্ডা হিসাবে অ্যাডজাস্ট করা যায়। আর এখানে যেটা হচ্ছে মানে এখানেও আমি বলবো মাথা আর এসব প্রোটেক্ট করাটা দরকার, মানে মাথার থেকে মানে অনেকটা কিন্তু শরীরে হিট লস হয়, তো মাথাটাকে প্রোটেক্ট করা দরকার, মানে ধরুন টুপি বা ওসব কিছু দিয়ে র্যাপ করে রাখাটা এখানে দরকার। আর এছাড়া ধরুন আরও তাও যদি ঠান্ডা লাগছে ওই হট ওয়াটার ব্যাগ যেসব এগুলো ইউজ করতে পারেন, কিন্তু ওটা তো আমি বলবো যে ডাইরেক্ট যাতে স্কিন টাচে না আসে ওগুলো ধরুন কিছু কাপড় বা কিছুতে মুড়িয়ে ধরুন হট ওগুলো ওয়াটার ব্যাগ বা সব ইউজ করা যেতে পারে। আচ্ছা, এই শীতকালে কিন্তু একটা কথা মানে বাচ্চাদের বলুন এখন বড়দের বলুন চান করতে কিন্তু তারা ভয় পায়। কিন্তু হ্যাঁ হ্যাঁ খুব কি হার্ম করে ওটা আসলে শরীরকে? দেখুন একটু রেগুলার হাইজিন মেনটেন করাটা তো এসেনশিয়াল আমি বলবো, কারণ মানে ধরুন দীর্ঘদিন ধরে স্নান না করলে যেটা হচ্ছে মানে স্কিন ইনফেকশন থেকে ধরে তো গরম জল মানে হ্যাঁ হালকা গরম জল ইউজ করাটাই বেটার ঠান্ডার দিনে, হালকা গরম জল। আর ওটা কিছু হার্ম করবে না? না হার্ম কিছুই না, মানে খেয়াল রাখতে হবে বেশিক্ষণ স্নান না করাটাই ভালো, যতটা দরকার মানে ওটা ওয়ার্ম ওয়াটার দিয়ে ময়েশ্চারাইজিং সোপ এসব ইউজ করা দরকার। আর ময়েশ্চারাইজার তো অবশ্যই ইউজ করা দরকার, মানে স্কিন ওসব থেকে স্কিন ইরিটেশন স্কিন ড্রাইনেস থেকে প্রোটেক্ট করার জন্য। ধরুন এই সময় দেখি মানে শীতকালে বেশি এই ফাটাফুটিগুলো হয়, হাতে অ্যালার্জিজ হয়, ওইগুলো কিওর কি করে হবে? ওগুলোর জন্য দেখুন একটা তো বলবো কেন বেরোয় শীতকালেই, শুধু কেন বেরোয়? শীতকালে যেটা হচ্ছে এয়ারটা তো ড্রাই হচ্ছে, তার সাথে সাথে অনেকেই ধরুন ইনডোর হিটিং ইউজ করছে, রুম হিটারস ইউজ করছেন, ওটার জন্য এয়ারটা আরো ড্রাই হয়ে যায়। ড্রাই এয়ারের জন্যই মেইনলি ফাটাফাটিটা একটু বেশি হয়। আর তার সাথে সাথে বয়স হলে আরেকটা যেটা ফ্যাক্টর হচ্ছে যে চামড়াটা পাতলা হয়ে যায়, একটা সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা থাকে মানে চামড়ার নিচে যেটা ফ্যাট ওটা বয়স হতে হতে আস্তে আস্তে কমে যায়। তো ওটা কমে যাওয়ার ফলে বয়স্কদের ক্ষেত্রে একটু চামড়া ফাটা এসব একটু বেশি হতে পারে। তার সাথে সাথে মানে সাবকিউটেনিয়াস ফ্যাটটা না থাকার জন্য একটু কি বলবো অয়েল যেটা আমাদের ন্যাচারাল অয়েল সিক্রিশন হয় শরীরে ওটা ওনাদের কম হয়, তো ওনাদের ফাটাফাটি এসব মানে ক্র্যাক হওয়া সব ক্র্যাক হয়ে তার পরবর্তীকালে ইনফেকশন হওয়া এগুলো হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে বয়স্কদের। তো এই ক্ষেত্রে আমি বলবো ময়েশ্চারাইজার এসব ইউজ করাটাই দরকার। আর যদি ধরুন ইনফেকশন বাড়াবাড়ি হয়ে যায় তো কোনো ডার্মাটোলজিস্ট বা ডাক্তারবাবুকে কনসাল্ট করাটা উচিত হবে এখানে।
শীতকালে কিন্তু জলটাও অনেক কম পরিমাণেই খাওয়া হয়। এটা তো কিন্তু ঠিক নিজের বডিকে হাইড্রেট রাখতে কি করতে হবে? তো দেখুন মানে জল রিকোয়ারমেন্ট কিন্তু মোটামুটি অনেকটাই মানে থাকে ঠান্ডার দিনও, কিন্তু আমাদের থার্স্ট সেন্সেশন মানে তেষ্টা পাওয়ার সেন্সেশনটা কিন্তু ঠান্ডার দিনে কমে যায়। এই জন্যই ধরুন নেট রেজাল্ট এটাই হয় যে জল আমরা কম খাচ্ছি। কিন্তু এখানে আমি স্ট্রেস করতে চাই যে জলটা মানে অ্যাডিকুয়েটলি খাওয়া উচিত, কারণ আমাদের একটা ইনসেন্সিবল লস হয়। ধরুন আপনার নিঃশ্বাস প্রশ্বাস ব্রিদিংয়ের সময় অনেকটা ওয়াটার ভেপার কিন্তু শরীর থেকে লস হয়। তো এখানে জলটা আমি বলবো অ্যাডিকুয়েটলি খাওয়া উচিত। 1.5 থেকে 2 লিটার জল, মানে যাদের কোনো রেস্ট্রিকশন ধরুন হার্ট বা কিডনি ডিজিজের জন্য নেই, ওনাদের আমি বলবো 1.5 থেকে 2 লিটার অ্যাডাল্টদের হ্যাঁ অবশ্যই খাওয়া উচিত। আর ঠান্ডা জল যদি খেতে না পারছেন তাহলে একটু হালকা গরম করে বা গরম স্যুপ এসব খেলেও কিন্তু অনেকটা হাইড্রেটেড থাকা যায়। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস। স্বাস্থ্য সেবার সেরা পরিকাঠামো আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে সঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসবো বিরতির পর। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস। শীত পেরিয়ে এখন কিন্তু বসন্ত ঋতু। ঋতুর পরিবর্তনের সাথে সাথে চারিদিকে এখন রঙিন হয়ে যেমন উঠেছে, ঠিক তেমনি সুস্থ থাকতে হবে আমাদের সকলকে, কারণ এই ঋতুর পরিবর্তনে নানা রকম কিন্তু অসুখ দেখা যায়। আমরা কথা বলছি এখন আমাদের ডক্টর সোমনাথ সেনগুপ্তর সাথে, আমাদের আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, স্বাস্থ্যসেবার সেরা পরিকাঠামো আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। তো আমরা গেছিলাম জল নিয়ে। দিনে কতটা জল খেতে হবে? 1.5 থেকে 2 লিটার, যদি না কোনো আপনার প্রি এক্সিস্টিং কার্ডিয়াক, হার্ট বা কিডনি জনিত সমস্যা, অনেকে মানে জল কনজাম্পশনটা রেস্ট্রিক্টেড থাকে, তাহলে বা যদি না অনেক খুব বেশি পরিশ্রম হচ্ছে, তা আমি বলবো 1.5 থেকে 2 লিটার মোটামুটি এনাফ। আচ্ছা, একটা কথা তো, ডায়েটটা, কোল্ড মান্থসের ডায়েটটা ঠিক কিরকম কি রাখা দরকার, মানে সিনিয়র সিটিজেনদের জন্য বলছি। তো ডায়েটের একবার তো যেটা বলছিলাম আমি, ব্যালেন্স ডায়েটটা কিন্তু খুবই দরকার এখানে। ডায়েটের মধ্যে, ব্যালেন্স ডায়েটের মধ্যে আপনার কার্বোহাইড্রেটস হলো, প্রোটিন হলো, হেলদি ফ্যাটস হলো, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো সব যাতে ইনক্লুডেড থাকে। তো ডায়েটটা আমি বলবো অ্যাডাল্টসদের, মানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে আমি বলবো ফ্রেশলি প্রিপেয়ার্ড, যত সম্ভব হোম, মানে বাড়িতে প্রিপেয়ার করা, মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড হোম ফুডটাই মানে বেশি সুটেবল হয়, কারণ মানে সুটেবল টু দ্য প্যালেট, আর যাতে মানে খুব বেশি রিচ না হয় এটা খেয়াল রাখতে হবে। ফাস্ট ফুড এসব অ্যাভয়েড করাটাই বেটার। আচ্ছা, আর্লি মর্নিং ওয়াকস, মানে
সবাই কিন্তু এখন দেখি যে ছোট বয়স থেকে শুরু করে বড়রা কিন্তু মর্নিং ওয়াকে যায়, তো এটা কতটা হার্ম করে এই শীতের সময়? শীতের তখন সময় অতিরিক্ত শীত বলবো, থাকে। হ্যাঁ শীতের সময় আমি বলবো একদম আর্লি মর্নিং ওয়াকটা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ একদম আর্লি মর্নিং এই ধরুন ঠান্ডাটা সবচেয়ে বেশি থাকে, আর পলিউশনটাও এর সাথে সাথে পলিউশনটাও কিন্তু ম্যাক্সিমাম আপনার আর্লি মর্নিং এই থাকে। আর তার সাথে সাথে ধরুন ওনারা বাইরে মানে ধরুন ঘরের ভেতরে গরম থেকে হঠাৎ করে বাইরে ঠান্ডায় গেলেন, তো ওটার একটা কিন্তু রেসপন্স শরীরে হয়, যেটা বলছিলাম ভেজো কনস্ট্রিকশন ওসব হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তখন। আর ওটা হয়ে যখন অলরেডি কারো হার্টের অসুখ বা প্রেশার এগুলো থাকে, প্রেশার শুট আপ করতে পারে বা হার্ট অ্যাটাক এগুলো হওয়ার সম্ভাবনাটা কিন্তু ওরকম সময় বেড়ে যায়। তো এই জন্য আমি বলবো একদম আর্লি মর্নিং না বেরিয়ে একটু যখন রোদটা বেরোয়, রোদের সান এক্সপোজারটা যেরকম আপনাকে আগে আমি বললাম দরকার, তো একটু মানে লেটে বেরিয়ে ধরুন যখন রোদ আছে ওই সময়টা বেরোনো বা একটু ইভিনিং এর দিকে বেরোনো, যাতে সানলাইটটা পাওয়াটাও হলো আর আপনার ওয়াকিংটাও হলো, এক্সারসাইজটাও হলো, আর মানে কি বলবো সবই এভাবে। আচ্ছা, what precautions should be taken to prevent the slips? হ্যাঁ দেখুন ঠান্ডার দিনেই বলবো না, যে কোনো সময় ধরুন বয়স্কদের একটা প্রবলেম এটা হচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়া, ব্যালেন্স না পাওয়া, পড়ে যাওয়া। এটার জন্য অনেক রকম প্রিকশন তো নেওয়া যেতে পারে ঘরের মধ্যে। আমি বলবো ধরুন ঘরের মধ্যে যখন আছেন তো কেয়ার গিভার যেনারা আছেন, বাড়ির লোক যেনারা আছেন, ওনারা একটা যেটা মানে লক্ষ্য রাখতে পারেন যে মানে ফ্লোরটা যাতে ড্রাই থাকে, কোথাও কোনো জল বা কিছু স্লিপারি যাতে না থাকে, এটা একটা খেয়াল রাখতে হবে। যারা অ্যাডাল্টরা আছেন, সিনিয়র সিটিজেনরা আছেন, ওনারা যাতে ওরকম নন স্লিপারি জুতো ইউজ করতে পারেন, যাতে স্লিপ করে না পড়েন। এছাড়া যারা মানে ধরুন ব্যালেন্স পাচ্ছেন না, ওনারা লাঠি বা ওয়াকার এসব ইউজ করতে পারেন, এটা একটা হলো। তাছাড়া আর একটা বলবো আমি, যেমন বাথরুমে যাচ্ছে, বাথরুমে অনেক সময় ফলটা কিন্তু হয়, দেখবেন এটা অনেকেই ধরবেন শুনবেন যে বয়স্ক মানুষ বাথরুমে গিয়ে পড়ে গিয়েছেন, ওখানে পড়ে গিয়ে ফ্র্যাকচার হচ্ছে বা সব কিছু। তো বাথরুমের জন্য আমি বলবো গ্র্যাব হ্যান্ডেলস হয়, মানে ধরুন যাতে সাপোর্ট দিয়ে যাতে উঠা বসা করতে পারেন, যাতে ওরকম যাতে অ্যাটাচ করে লাগিয়ে নিয়ে মানে সিনিয়র সিটিজেনদের জন্য ওগুলো আমরা আরো বেশি মানে ভালো করতে পারি এখানে। আচ্ছা, হাউ ডাজ কোল্ড ওয়েদার মানে এই শীতকাল আর্থ্রাইটিসে কি ইয়ে করে? আর্থ্রাইটিসে যেটা একবার আমি অলরেডি বললাম আপনাকে, যে এটা হতে পারে যে মানে এটা হয়ে থাকে যে মানে যেটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওটা একটু ডেনসিটিটা বেড়ে যায়। তো ডেনসিটিটা বেড়ে যায় মানে ঠান্ডার জন্যই বাড়ে। আর যেটা হচ্ছে আপনার বোনসের মাঝখানে যেটা মানে যাদের অলরেডি আর্থ্রাইটিস আছে ওনাদের যেটা হচ্ছে যে সাইনোভিয়াল ফ্লুইডটা ঘন হওয়ার জন্য, আর তার সাথে সাথে যেটা কার্টিলেজ থাকে ওটা ঘষা গিয়ে থাকে। তো কার্টিলেজের জন্য যেগুলো নার্ভ এন্ডিংগুলো থাকে, নার্ভ এন্ডিংগুলো এক্সপোজ হয়ে থাকে। তো নার্ভ এন্ডিংগুলো মানে যখনই মানে একটা আরেকটার সাথে ধরুন হাড় মানে বোনসগুলো ঘষা খাচ্ছে, তখনই মানে ব্যথাটা কিন্তু বাড়াবাড়ি হয়। তো এইসব ক্ষেত্রে আমি বলবো সচরাচর কিন্তু দেখে থাকি যে শীতকালে কিন্তু এই হাঁটু ব্যথা এইগুলো এসব কারণেই বিশেষ করে। আর তার সাথে সাথে একটা যেরকম বলেছিলাম আপনাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা শীতকালে একটু বেশি হয়। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু মানে জয়েন্ট পেইন এগুলো বাড়াবাড়ি হতে পারে। আচ্ছা, রেগুলার হেলথ মনিটরিংটা কি খুব জরুরি মানে সিনিয়র সিটিজেনসদের জন্য? সিনিয়র সিটিজেন কেন, সবার জন্য আমি বলবো রেগুলার হেলথ মনিটরিংটা দরকার, কিন্তু সিনিয়র সিটিজেনরা যেহেতু আরো বেশি ভালনারেবল কোনো একটা মানে বাড়াবাড়ি সব হেলথ রিলেটেড প্রবলেমস হওয়ার, তো আমি বলবো সিনিয়র সিটিজেনদের একটু রেগুলার হেলথ চেক আপ, ধরুন নিজের রেগুলার যেটা ফ্যামিলি ফিজিশিয়ান হোক বা নিয়ারেস্ট হসপিটাল বা ক্লিনিক, ওখানে রেগুলার চেক আপে থাকা উচিত। বিশেষ করে যেনাদের ধরুন অলরেডি কোনো একটা প্রি এক্সিস্টিং ইলনেস আছে, ধরুন আপনার হাইপার টেনশন হোক বা সুগার হোক বা হার্টের অসুখ বলুন বা কিডনির অসুখ বলুন, যেনাদের আছেন ওনাদের রেগুলার ফলো আপে থাকলে ভালো। এছাড়া আমি বলবো বাড়িতেও কিন্তু মনিটরিংটাই ওনাদের দরকার। ধরুন বাড়িতে একটা প্রেশার মেশিন, আজকাল ডিজিটাল প্রেশার মেশিন পাওয়া যায়, যেটা সবাই ইউজ করতে পারেন প্রেশার দেখার জন্য, রেগুলার প্রেশার মনিটরিং। তারপরে কোভিডের সময় থেকে দেখবেন যে পালস অক্সিমিটার, যেটা অক্সিজেন লেভেল দেখার মেশিন, ওগুলো মানে খুবই মানে আজকাল কমন হয়ে গেছে, ওগুলো একটা বাড়িতে রাখা। ওগুলো দিয়ে মানে ধরুন অক্সিজেন লেভেল, পালস রেট এগুলো সবই মনিটর করা যায়। এছাড়া যাদের ধরুন সুগার আছে, সুগার থাকলে গ্লুকোমিটার যেটা হয় ওটা দিয়ে রেগুলার সুগার মনিটরিং করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন চেকআপগুলো মানে রেগুলার হওয়া দরকার একটা মানুষের জন্য, একটা নরমাল মানুষের জন্য হোক বা একটা সিনিয়র সিটিজেনের জন্য হোক? এগুলো তো যেগুলো বাড়িতে হোম বেস মনিটরিং আমি বললাম এগুলো তো হলোই। এছাড়া ধরুন যখন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তখন রেগুলার বেসিসে আমি বলবো ধরুন প্রতি মাসেই লাগবে ওরকম নয়, ধরুন 3-4 মাসে বা 6 মাসে। হ্যাঁ ধরুন একটা হচ্ছে সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, ওটাতে হিমোগ্লোবিন এসব লেভেল দেখা যেতে পারে, বা যদি কোনো ইনফেকশন থাকে ওটাও ধরা পড়তে পারে ওটাতে। তারপরে হচ্ছে ক্রিয়াটিনিন, ইউরিয়া ক্রিয়াটিনিন এগুলো টেস্ট করে দেখা হয়। ওটা হচ্ছে ধরুন মেইনলি আমরা কিডনির ফাংশনটা দেখার জন্য করি। এছাড়া ধরুন সোডিয়াম পটাশিয়ামের টেস্টও আমরা মাঝে মধ্যে করে থাকি, কিন্তু ওটা সোডিয়াম পটাশিয়ামটা ধরুন কোনো সবসময় যে ওটা সোডিয়াম পটাশিয়াম লেভেলস কিন্তু ফ্লাকচুয়েট করে, তাও একটা নর্মাল রেঞ্জে থাকাটা ভালো আর কি।
এছাড়া ধরুন যাদের অনেক অনেক রকম ধরুন সুগার যাদের আছে রেগুলার ফাস্টিং পিপি এইচবিএনসি একটা টেস্ট হয়, ধরুন লাস্ট 3 মাসের সুগার কেমন থাকছে ওটা বোঝার জন্য এইচবিএনসি টেস্ট হয়। ওটা করে মানে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে ধরুন লাস্ট 3 মান্থসে আমাদের সুগারটা কীরকম লেভেলে আছে। এছাড়া আমি বলবো ধরুন যাদের ধরুন সিওপিডি বা এসব আছে, পালমোনারি ফাংশন টেস্ট বলে একটা টেস্ট হয়, ওগুলো করাতে পারেন। ওগুলো করে মানে লাং ক্যাপাসিটি কেমন আছে না আছে ওগুলো বোঝা যেতে পারে। আচ্ছা, হেলথ মনিটরিংটা কিন্তু খুবই জরুরি আপনাদের। আর স্বাস্থ্যসেবার সেরা পরিকাঠামো আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। যে কোনো সমস্যা আপনারা চলে যান আসানসোল হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আচ্ছা, ইনডোর হিটিং ওটা কিন্তু এল্ডারলি পিপলকে সেফ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এ বিষয়ে কি বলতে চাইছেন? দেখুন ঠান্ডার জন্য অনেকে ইনডোর হিটিং ইউজ করে থাকেন, ধরুন রুম হিটার হোক বা অনেক রকম ওইসবে কিন্তু অনেক কিছু কিছু প্রিকশন নেওয়াটা কিন্তু খুবই জরুরি এখানে আমি বলবো। কারণ একটা তো হচ্ছে ধরুন মানে অনেক বেশিক্ষণ রুম হিটার চালিয়ে রাখলে রুমটা ড্রাই হয়ে যায়, তো এই ক্ষেত্রে হিউমিডিফায়ার বলে একটা মেশিন পাওয়া যায়, ওটা ইউজ করা যেতে পারে। তা ওটা যদি অ্যাফোর্ড না করতে পারেন তাও আমি বলবো একটা পাত্রে জল রেখে দেওয়া উচিত ঘরে, যাতে হিউমিডিটিটা মেনটেন থাকে। এছাড়া যেগুলো হিটিং আমরা ইউজ করছি ওটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো মানে বেডিং এর সাথে যাতে টাচ না হয়, কারণ ওখান থেকে ফায়ার হ্যাজার্ডটা কিন্তু হয় বেডিং এর সাথে বা পর্দার থেকে, এসব থেকে দূরে রাখা উচিত। এছাড়া অনেকের ক্ষেত্রে আমি বলবো যারা অক্সিজেন ইউজ করেন, মানে কিছু কিছু পেশেন্ট থাকেন যারা মানে রেগুলার অক্সিজেন সিলিন্ডার বাড়িতে রাখতে হয়, তো অক্সিজেন সিলিন্ডার থেকেও কিন্তু হিটিং সোর্স যেগুলো থাকে ওগুলোকে দূরে রাখাটা বেটার আমি বলবো, কারণ অক্সিজেন থেকে কিন্তু ফায়ার হ্যাজার্ডটা খুবই মানে ডেঞ্জারাস হতে পারে। আর এছাড়া আরেকটা যেটা আমি ব্যাপার বলবো, ধরুন অনেকে আবার গ্যাস বেসড বা ধরুন কেরোসিন বেসড হিটার ইউজ করেন, এই ক্ষেত্রে আমি বলবো যাতে ভেন্টিলেশনটা প্রপার থাকে, কারণ এগুলোর থেকে যেটা হতে পারে মানে ইনডোরে কার্বন মনোক্সাইড পয়জনিং, এটা কিন্তু সাইলেন্ট কিলার একটা হয়ে দাঁড়ায়। অনেক সময় আপনি নিউজে যেটা আসতে থাকে যে মানে হঠাৎ করে মানে রুম হিটার চালিয়ে ঘুমিয়েছেন, আমরা সকালে উঠে দেখেছেন মানে সাডেন ডেথ হয়ে গেছে, কীভাবে তবে আলটিমেটলি ধরা পড়ে যে কার্বন মনোক্সাইড পয়জনিং। আর আরও যেটা বলবো মানে ওভার হিটিংটাও মানে অ্যাভয়েড করা উচিত, এই জন্য ওরকম হিটার ইউজ করা উচিত যেখানে ধরুন অটো কাট এসব ফ্যাসিলিটি থাকে, ওসব ইউজ করাটা আমি বলবো বেটার এখানে। আর বলছি ঠান্ডার রিলেটেড যে ইলনেসগুলো হয়, তো একটা কেয়ার গিভার কি কি দেওয়া দরকার, মানে কি করে বুঝবে যে ধরুন অনেকের বাড়িতে এখন পেশেন্টস আছে, এটা কিন্তু এখন সচরাচর সবার বাড়িতে আমরা দেখতে পাই, তো কি কি সাইন্স তারা দেখতে পেলে তারা এই প্রিকশনস দেবে বা এরকম কিছু ওষুধ দেবে? দেখুন ওষুধ আমি বলবো ডাক্তারবাবু পরামর্শ ছাড়া না দেওয়াই ভালো, কিন্তু কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আমি বলবো যেগুলো দু তিনটে যেরকম আমরা জানি, হ্যাঁ ওটা ধরুন কিন্তু আমি বলবো ওষুধ তো আমি বলবো ডাক্তারি পরামর্শ ছাড়া না নেওয়াই ভালো। আর মানে ধরুন কিছু প্রবলেম হলো তখন কিছু রেড ফ্ল্যাগ আমি বলতে চাই এখানে, ধরুন হঠাৎ করে বুকে ব্যথা ওঠা বা হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, কিংবা পেশেন্ট মানে ধরুন যিনি পেশেন্ট আছেন উনি হঠাৎ করে কনফিউশন হয়ে গেছে, কিছু কাউকে চিনতে পারছেন না, বা হঠাৎ করে কথা জড়িয়ে যাচ্ছে, বা একটা সাইড উইক হয়ে যাচ্ছে, বা বারে বারে পড়ে যাচ্ছেন, এসব ক্ষেত্রে আমি বলবো দেরি না করে মানে নিয়ারেস্ট হসপিটাল বা কোথাও এমার্জেন্সিতে নিয়ে যাওয়াটাই বেটার। আচ্ছা, ভ্যাকসিনেশন মানে নিউমোনিয়া ফ্লু এর জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ তো দেখুন ভ্যাকসিনেশন বললে আমরা কিন্তু ইউজুয়ালি ভাবি যে বাচ্চাদের ভ্যাকসিনেশন, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশনও একটা কনসেপ্ট আছে। বিশেষ করে এখন আজকাল আমাদের দেশে যদিও ওরকম কোনো ইউনিভার্সাল শিডিউল নেই যে মানে বয়স্কদের মানে ভ্যাকসিনগুলো নিতেই হবে, কিন্তু আমি বলবো নিজের মানে ভালোর জন্যই মানে বয়স্কদের এই ভ্যাকসিনগুলো নেওয়াটা মানে ইম্পর্টেন্স আমি এটা স্ট্রেস করতে চাই। একটা যেটা হচ্ছে নিউমোকোকাল ভ্যাকসিন বলা হয় বা নিউমোনিয়ার ভ্যাকসিন, এগুলো সিনিয়র সিটিজেন, হ্যাঁ সিনিয়র সিটিজেন, বিশেষ করে 60-65 বছর বয়স যাদের হয়ে গেছে, আর কিংবা ধরুন সুগার আছে, প্রেশার আছে, ওনাদের ধরুন 50 বছর বয়সের উপরে হলেও আমি বলবো নিউমোকোকাল ভ্যাকসিন। আর এছাড়া আরেকটা ভ্যাকসিন বলবো আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিন নিয়ে রাখাটা আমি বলবো খুবই জরুরি, কারণ এই ভ্যাকসিন নেওয়া থাকলে এটা নয় যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা হবে না, হলেও ধরুন সিভিয়ারিটিটা অতটা হবে না। যেরকম কোভিডের সময় দেখা গেছিল যে ভ্যাকসিন নেওয়ার সত্ত্বেও মানে ইনফেকশন হচ্ছিল, কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছিলেন ওনাদের অতটা সিভিয়ার কিন্তু ইনফেকশন হয়নি। আর এই ক্ষেত্রে আমি বলবো নিউমোকোকাল ভ্যাকসিনটা হচ্ছে 2টো ডোজ ইউজুয়ালি নিতে হয়, একটা ধরুন এখন নিলেন আর একটা 1 মাস পর বা 1 বছরের মধ্যে যে কোনো সময় নিয়ে নিলে হয়, ওটা ধরুন মোটামুটি ভালো ইমিউনিটি দেয়। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর কিন্তু নতুন করে আসে, তো প্রতি বছরই আমি বলবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বয়স্কদের মানে অ্যাটলিস্ট সিনিয়র মানে অ্যাবভ 65 সবার রেগুলারলি নেওয়া উচিত। আর নিউ স্ট্রেনটা ইউজুয়ালি আপনার মনসুনের সিজন ওই সময়টাই মানে নিউ স্ট্রেনটা আসে, তো ওই সময় আমি বলবো প্রতি বছর যাতে রেগুলারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা ওনারা নেন, তাহলে এটা হচ্ছে সিভিয়ার ইনফেকশন থেকে ওনারা রক্ষা পাবেন। আচ্ছা, কেয়ার গিভার্স কি করে মেন্টাল ওয়েলবিং একটা দেবে
মানে ঠান্ডাকালীন হুম হুম সিনিয়র সিটিজেন্সে কি করে মেন্টাল সাপোর্ট ওয়েলবিংটা দেবে? মেন্টাল হেলথটা তো আমি যেরকম বললাম খুবই মানে আনঅ্যাড্রেসড বা মানে লেস আমরা গুরুত্ব দিয়ে থাকি আমাদের ইয়েতে মানে ইন্ডিয়ান সিনারিওতে, কিন্তু মেন্টাল হেলথটা খুবই দরকার মানে ওভারঅল ওয়েলবিং এর জন্য, ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য। আমি বলবো মেন্টাল ওয়েলবিং না থাকলে ফিজিক্যাল ওয়েলবিং কিন্তু থাকতে পারে না। তো এখানে যেটা আমি বলবো একটা হচ্ছে আপনার মানে যারা কেয়ার গিভার আছেন ওনারা দেখুন বয়স্করা কি হয় বাড়িতে সবসময় মানে একাই থেকে যাচ্ছেন, ধরুন ওনারা ছেলে মেয়েরা ধরুন কাজে মানে কাজে বেরিয়ে যাচ্ছেন, নাতি নাতনিরা স্কুলে চলে যাচ্ছেন, তো সারাটা দিন ওনারা একাই থাকছেন, তো ওনারা একটা আইসোলেশন একটা ফিল করেন। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে মানে ওনারা যারা ছেলে মেয়েরা আছেন বা অন্য যারা আছেন সবাই মিলে ওনাদের সব মানে একটা সোশ্যাল ইন্টারাকশনটা বাড়াতে পারেন বা ওরকম কোনো ফাংশন বা কিছু অর্গানাইজ করতে পারেন যেখানে ওনাদের সেফ এনভায়রনমেন্টে ওনারা একজন আরেকজনের সাথে ইয়ে করতে পারেন। তাছাড়া আমি বলবো ওরকম কোনো রিলিজিয়াস ওসবও করতে পারেন, ওটা তাও মানে সেফ এনভায়রনমেন্টটা এখানে দরকার, যাতে মানে ওভার ক্রাউডিং ওসব জায়গায় না যাওয়াটাই ভালো, মানে যেখানে ভেন্টিলেশন ওসব ভালো আছে বা বেরোলেও ধরুন মাস্ক সব ইউজ করাটা ইম্পর্টেন্ট আমি বলবো বয়স্কদের ক্ষেত্রে। হ্যাঁ, আর এছাড়া আরেকটা যেটা বলবো ওনাদের একটু অ্যাক্টিভলি ধরুন মানে হাউস হোল্ড ডিসিশনসে ইনভলভ করা যেতে পারে, মানে বয়স হয়ে গেছে ওনাদের একটা মানে মতামত নেওয়া বা ওনাদের গাইডেন্স নেওয়া, ধরুন ওনাদের তবে ওনারা ইনক্লুডেড ফিল করবেন, তাই এইভাবে মানে মেন্টাল হেলথটা অনেকটা ওনাদের ভালো থাকে। আচ্ছা, একটা নর্মাল মানুষের জন্য কত ঘন্টা ঘুম দরকার? দেখুন নর্মাল মানুষের আমি বলবো 7 to 8 আওয়ার্স, 7 থেকে 8 ঘন্টা এনাফ। আর বয়স্কদের ক্ষেত্রে ঘুমটা কিন্তু কমে যায়, বয়স্কদের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টাও কিন্তু এনাফ হয়ে যায়। ঘুমটার উপরেও আমি স্ট্রেস দিতে চাই, মানে অ্যাডিকুয়েট যদি ঘুম না হয় মানে বডি কিন্তু রিকভার করতে, রিস্টোরেটিভ স্লিপ বলা হয়, বডি কিন্তু মানে পুরোপুরি ধরুন যেটা সারাদিনের কি রোল প্লে করে মানে সারাদিনের যেটা স্ট্রেস যাচ্ছে শরীরের উপর ওটা কিন্তু ঘুমটা অ্যাডিকুয়েট হলেই কিন্তু মানে শরীরটা রিকভার করতে পারে। ঘুম কম হওয়ার জন্য শরীরে নানা রকম ধরুন মেন্টাল থেকে ধরে ফিজিক্যাল অনেক রকম অসুখই দেখা দিতে পারে, মানে লং টার্মেই বলছি, ধরুন শর্ট টার্মে হয়তো কিছু এফেক্ট হচ্ছে না, কিন্তু লং টার্মে ঘুম কম হলে যেটা হচ্ছে ধরুন মানে শরীরের উপর স্ট্রেস একটা পড়ে এবং শরীর ঠিক করে নিজে রিকভার হতে পারে না। তো ঘুমের ক্ষেত্রে আমি বলবো যে মানে রেগুলার স্লিপ হ্যাবিটসটা এখানে দরকার খুবই, রেগুলার টাইমিংয়ে শোয়া, আর যখন শুচ্ছেন মানে অন্ধকার করে মানে রুমটা মানে যাতে কমফোর্টেবল হয় এটার দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা অনেকেরই বদভ্যাস হয়ে থাকে যে শোয়ার সময় মোবাইল ইউজ করা বা টিভি সব দেখা, ওগুলো অ্যাভয়েড করা ভালো। ওটার থেকে একটা যেটা হয় ব্লু লাইট বলা হয়, ওটা ব্লু লাইটটা বেশ মানে এক্সপোজারটা রাতে মানে ঘুমের আগে হলে ঘুমটা কিন্তু অতটা রিস্টোরেটিভ স্লিপটা অতটা ভালো হয় না। আর ওটা এই জেনজিদের হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর আর ঘুমানোর আগে কিন্তু ফোনটা চালাতেই হবে, সেটা এটা যতটা অ্যাভয়েড করা যায় মানে অ্যাটলিস্ট ঘুমের মানে অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাতে মানে ফোন আর টিভি এসব মানে ইলেকট্রনিক গ্যাজেটস অ্যাভয়েড করাটাই ভালো। সকালে উঠেও মানে অ্যাটলিস্ট আধা ঘন্টা মানে ওগুলো ইউজ না করে আমি বলবো ভালো, যাতে মানে স্লিপ ঘুমের কোয়ালিটিটাও ভালো হয়। আর যেটা রেস্টোরেটিভ রিজেনারেটিভ স্লিপ যেটা আমাদের শরীর রিকভার করার জন্য যেটা দরকার, ওটা ওই স্লিপটাও মানে ওসব এক্সপোজার থেকে না হলে কিন্তু বেটার হয়। আচ্ছা, উইন্টার আইসোলেশন কিভাবে এফেক্ট করে একটা এল্ডারলি মেন্টাল হেলথকে? এটার ক্ষেত্রে যেটা অলরেডি বললাম যে মানে একা থেকে যাচ্ছেন বাড়িতে বা মানে বেরোতে পারছেন না ঠান্ডার জন্য বা মানে এসবে হাঁটু ব্যথা বা এসব মানে ব্যথার জন্য, কিন্তু বাচ্চাদেরকেও অনেক এফেক্ট করে কিন্তু অনেক। হ্যাঁ বাচ্চারাও ধরুন মানে ঠান্ডার মধ্যে বেরোতে দেওয়া হচ্ছে না বাইরে, ওনারাও মানে একজন অন্য বাচ্চার সাথে খেলতে পারছে না, বা বয়স্কদের ক্ষেত্রে যেটা বেরোতে পারছে না বাড়িতে একা ফিল করছেন, এগুলো কিন্তু হয়। তো এটা অ্যাড্রেস করার যেটা উপায় ওগুলোই হচ্ছে মানে ধরুন যখন সানলাইট আছে অ্যাডেকুয়েট অ্যাটলিস্ট সানলাইটের মধ্যে অ্যাটলিস্ট বেরোনো, তার সাথে সাথে যত সম্ভব ধরুন বাইরে বেরোতে যদি ওরকম কন্ডিশন না হয় যে বাইরে বেরোতে পারছে না, তখন ভিডিও কলস বা ফোন কল করে ওসব ওনাদের ইনক্লুড করা যায়, তার যাতে ওনারা আইসোলেটেড ফিল না করেন। আরেকটা যেটা বলেছিলাম বাড়ির ডিসিশন মেকিং ওসবে ওনাদের ইনভলভ করা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওনারা তবে মানে একটা পারপাস পান আর কি, তাহলে আইসোলেশন ওসব ব্যাপারটা অতটা হয় না ওনাদের সাথে। আচ্ছা, রেগুলার হ্যান্ড হাইজিন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় শীতকালীন, সেটা কি করে করবে মানুষ? তো হ্যান্ড হাইজিনটার উপর আমি এই জন্য স্ট্রেস দিতে আরও চাইছি, কারণ হ্যান্ড হাইজিনটা মেনটেন হলেই কিন্তু ইনফেকশন এসব স্প্রেড কম হবে। শুধু ধরুন যেটা আগে আমি বললাম ধরুন কোভিডের সময় দেখেছিলেন যে মানে হ্যান্ড হাইজিনটার উপর খুব স্ট্রেস দেওয়া হচ্ছিল, রেগুলার স্যানিটাইজার বা সাবান এসব ইউজ করা। হ্যাঁ, কারণ মানে হ্যান্ড হাইজিনটা মেনটেন করলেই কিন্তু ধরুন সব রকম মানে ইনফেকশন, ধরুন পেটের ইনফেকশন থেকে ধরে রেসপিরেটরি ইনফেকশন সব কিছুর থেকে কিন্তু মানে বাঁচা যেতে পারে। এখানে আমি বলবো যে হ্যান্ড হাইজিনের জন্য স্যানিটাইজারটা তো ইম্পর্টেন্ট হচ্ছেই, তার সাথে সাথে ধরুন যখন দরকার হলো সাবান জল দিয়ে হাত ধোয়াটাও দরকার এখানে, বিশেষ করে খাবার সময় বা
মানে অন্য কারণ মানে অনেক ফ্রিকোয়েন্টলি হ্যান্ড মানে কিন্তু স্যানিটাইজার ইউজ করাটা আমি বলবো ভালোই, কিন্তু এছাড়া মানে একটা যেটা কমপ্লেইন অনেকেরই থাকে যে স্যানিটাইজার ইউজ করছেন তো হাতটা ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে চামড়া ফাটছে, উঠছে, এগুলো কিন্তু তো ওই ক্ষেত্রে আমি বলবো হ্যান্ড মানে স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন, কিন্তু তার সাথে সাথে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ওগুলোও ইউজ করুন মানে স্যানিটাইজার ইউজ করার পর, যাতে মানে অ্যাটলিস্ট ময়েশ্চারটা মেনটেন থাকে। ময়েশ্চার কিন্তু মেনটেন থাকলে হাত ফাটা বা সবগুলো কমই হবে। ইচিংনেস কিন্তু অনেক হয়, ওটা ড্রাই যখন হয় তখন দেখবেন চুলকানিটা হয়। কিন্তু ময়েশ্চার আমার মনে হয় মানে যদি ময়েশ্চার মেনটেন থাকে, ময়েশ্চারাইজার হ্যান্ড ক্রিম ওসব ইউজ করে, ইচিং এগুলো মানে আস্তে আস্তে কমই থাকবে। আর কিন্তু রেগুলার ইউজ করাটার উপরে আমি স্ট্রেস দিতে চাই এই জন্য। আচ্ছা, স্টেপস যেগুলো এল্ডারলি পিপল সোশ্যালি অ্যাক্টিভ থাকার জন্য নেবে, দেখুন মানে মেন্টাল হেলথের জন্য তো সোশ্যাল ইনক্লুশনটা খুবই দরকার, তাই না? তো সোশ্যাল ইনক্লুশন যেটা আমি বললাম আগেও, যে মানে কি বলবো ওনাদের কি যে কোনো প্রোগ্রাম বা ফাংশন ওসবে ওনাদের অর্গানাইজ করা যায় ওনাদের জন্য বিশেষ করে টার্গেট করে, বা ধরুন কোনো রিলিজিয়াস প্রোগ্রাম ওসবও হলো, কিন্তু ওখানে সেফ এনভায়রনমেন্টটা আমি উপর স্ট্রেস দিতে চাই, যাতে মানে ওরকম ওভার ক্রাউডিং বা ওসব কিন্তু হলে ওখানে আবার ইনফেকশন এসব স্প্রেড করার সম্ভাবনাটা বেড়ে যায়। তো ওরকম যাতে ওয়েল ভেন্টিলেটেড এনভায়রনমেন্টে হয়, বিশেষ করে যদি ওপেন এয়ারে হয় যেখানে অ্যাডিকুয়েট সানলাইট পাচ্ছেন, ওগুলো আমি বলবো বেটার। তাছাড়া ধরুন ওনাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিজ এসব অর্গানাইজ করা যেতে পারে, ধরুন অনেকে আজকাল এইসব সোসাইটি এসবে থাকছেন, ওসব জায়গায় ওনারা মানে সোসাইটি ওসব যদি চেষ্টা করে যে না সিনিয়র সিটিজেন অ্যাডাল্টদের জন্য কিছু মানে অ্যাক্টিভিটিজ অর্গানাইজ করি, তার সাথে সাথে ধরুন সব যোগা ক্লাস বা এরকম ওসব কিছু অর্গানাইজ করে ওনাদের যাতে ফিজিক্যালি আর মেন্টালি অ্যাক্টিভ থাকেন ওনারা, এসব কিন্তু চেষ্টা করা যেতে পারে। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস, স্বাস্থ্যসেবার সেরা পরিকাঠামো আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আর আজকে আমরা কথা বলছি সিজন চেঞ্জ নিয়ে। শীতকালে কিন্তু এখন বসন্ত ঋতু, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে ঋতুর, ঠান্ডা লাগাটা কিন্তু সচরাচর হয়েই থাকছে এখন। তো ইমিউনিটি বুস্টার হিসাবে কি কি রাখবেন আপনার লাইফস্টাইলে, এই বিষয়ে আমরা এখন কথা বলছি। আর নানান রকম অসুখ কিন্তু দেখা যায় এই সময়, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন, কি করে রাখবেন রক্ষা আপনার নিজেকে। আছে আমাদের সঙ্গে আমাদের ডক্টর সোমনাথ সেনগুপ্ত, আমাদের সঙ্গে কথা বলছি। কোনো অসুবিধা আপনারা কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে গিয়ে ডক্টর সোমনাথ সেনগুপ্ত। আর যেটা কথা বলছিলাম যে এল্ডারলি পিপল মেডিকেল মানে when should an elderly people seek medical during the winter related illness? তো এটা যেটা বলবো, কিছু কিছু আমি দুটো জিনিস আমি স্ট্রেস করতে চাই এখানে। একটা হচ্ছে মানে এমার্জেন্সি, মানে আপনাকে ইমিডিয়েট মেডিকেল হেল্প নিতে হবে। আর একটা ধরুন নন মানে আর্জেন্ট কিন্তু ইমার্জেন্সি নয়, ধরুন ওটা পরের দিন আপনি ওপিডিতে বা চেম্বারে গিয়ে দেখালেন, তাতেও হয়ে যায়। তো বিশেষ করে এখানে বলবো ইমার্জেন্সি যেগুলো হচ্ছে, হঠাৎ করে বুকে ব্যথা ওঠা, আনকন্ট্রোলেবল মানে বুকে ব্যথা হচ্ছে, মানে অস্বস্তি, মানে বুকের ব্যথা কিছুতেই যাচ্ছে না, ধরুন কোনো ওষুধও ধরুন আপনার হার্টের অসুখ আছে আগের থেকে পেশেন্টের, তো ওখানে ধরুন কিছু ওষুধ খাচ্ছেন তাও রিলিফ হচ্ছে না, এসব ক্ষেত্রে। তারপরে আমি বলবো হঠাৎ করে শ্বাসকষ্ট মানে একটু বাড়াবাড়ি হয়ে যাওয়া, ধরুন অনেক পেশেন্ট ধরুন সিওপিডি এসব পেশেন্ট ইনহেলার এসব ইউজ করেই থাকেন, ইনহেলার নিচ্ছেন তাও রিলিফ পাচ্ছেন না। তারপরে হঠাৎ করে একটা সাইড মানে অবশ হয়ে যায়, একটা সাইডে কোনো সেন্সেশন থাকছে না, যেটাকে আমরা মানে হেমিপ্লেজিয়া বা হেমিপ্যারাসিস বলি, মানে স্ট্রোক যেটা হচ্ছে। আর তার সাথে সাথে কথা বলতে অসুবিধা হওয়া বা কথা জড়িয়ে যাওয়া, বা কি বলবো কনফিউশন, মানে কাউকে চিনতে পারছেন না, মানে কোথায় আছে বুঝতে পারছেন না। কনফিউশনটা দেখুন এটা অনেক কারণেই হতে পারে। একটা হচ্ছে ধরুন প্রেশারের ওষুধ এসব খেলে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হতে পারে, ওটার জন্যও হতে পারে। তাছাড়া আপনার ধরুন হাইপোথার্মিয়াতেও কিন্তু কনফিউশন হতে পারে, ধরুন হঠাৎ বেশি ঠান্ডা হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন কম হয়ে গেছে, তখনও কিন্তু কনফিউশন, ধরুন ব্রেনে ব্লাড ফ্লোটা কমে গেলেও কিন্তু কনফিউশন হতেই পারে। তার সাথে অনেক কারণেই হতে পারে, এই দু তিনটে মানে মেইন কারণ হচ্ছে। আর এর সাথে সাথে আপনি বলবো ঝিমিয়ে পড়া, হঠাৎ করে মানে ড্রাউজি হয়ে গেছেন, মানে ডাকলে কিছুতে সাড়া দিচ্ছেন না, এগুলোও কিন্তু হাইপোথার্মিয়ারই সাইন সিমটম। আর যদি মানে মনে হচ্ছে যে শরীর অত্যাধিক ঠান্ডা হয়ে গেছে, কিছুতেই গরম হচ্ছেন না, যেটা আমি বললাম হাইপোথার্মিয়ার একটা সাইন হতে পারে। আর আরও যেগুলো হতে পারে, যেগুলো ইমার্জেন্সি আমি বলবো, হচ্ছে ধরুন হঠাৎ করে অনেক বেশি জ্বর আসা, ধরুন কাঁপুনি দিয়ে খুব জ্বর আসছে, মানে কিছুতেই মানে কাঁপুনি কমছে না, ওষুধ জ্বরের ওষুধ প্যারাসিটামল এগুলো তো ঘরে থেকেই থাকে, ওগুলো খেয়েও ধরুন খুব একটা রিলিফ পাচ্ছেন না। আর আরও যেটা আমি বলবো
ধরুন হঠাৎ করে কাশি বাড়াবাড়ি হয়ে গেল বা কিন্তু বা কাশির সাথে ধরুন রক্ত আসছে বা ওসব অনেক বেশি কাশি হচ্ছে, ওগুলো ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ইমার্জেন্সি হয়ে যায়। বা ধরুন অনেকের ক্ষেত্রে যাদের বাড়িতে পালস অক্সিমিটার আছে, ওটা তো দেখছেন শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল পালস অক্সিমিটার অনেকটাই কমে যাচ্ছে, 90 এসবের নিচে নেমে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি বলবো দেরি না করে ইমিডিয়েট নিয়ারেস্ট হসপিটাল যেখানেই আছেন ওখানে নিয়ে যাওয়াটাই মানে খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা বলছিলাম নন ইমার্জেন্সি যেগুলো হচ্ছে, নন ইমার্জেন্সিতে আমি বলবো ধরুন প্রেশার একটু ফ্লাকচুয়েট করছে, ধরুন ওষুধ খাচ্ছেন নিয়মিত, তাও প্রেশারটা একটু বেশি থাকছে, ওই ক্ষেত্রে যে আপনাকে রাতে ইমার্জেন্সিতে ছুটতে হবে ওরকম নয়, পরের দিন সকালে গিয়ে আপনি চেম্বারে দেখান তাতেও হয়ে যাবে। তারপরে আমি বলবো ধরুন বারে বারে পড়ে যাচ্ছেন, ব্যালেন্স রাখতে পারছেন না, ওটাও আমি বলবো যে ইমিডিয়েট না দেখালেও হতে পারে, পরের দিনই দেখান না হয়। বা পা ফুলে যাচ্ছে, অনেকেরই দেখবেন বয়স্করা বলছেন যে পা ফুলে যাচ্ছে, শীতের দিনে পা ফুলে যাচ্ছে। বা আরো যেগুলো হতে পারে হাঁটুর ব্যথা, এটা কিন্তু অনেকেরই হয়ে থাকে যে বেশিক্ষণ হাঁটলে বা বেশিক্ষণ বসে থাকলে কিন্তু পাটা ফুলে যায়, বয়স্ক নয়। হ্যাঁ, এটা অনেকেরই হতে পারে। এটা দেখুন এখন কারো কারো হয়ে থাকে যে মানে ভেইনসের কোনো সমস্যা থাকে, ভ্যারিকোজ ভেইন, ওগুলো থাকলেও কিন্তু অনেকক্ষণ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন ওনাদের ভ্যারিকোজ ভেইন বলে, মানে যেগুলো পায়ের ভেইনগুলো থাকে ওগুলো মানে মানে অতটা প্রেশারের জন্য মানে যেহেতু মানে ব্লাডটা দাঁড়িয়ে আছে সারাদিন, তো মানে দাঁড়িয়ে আছেন তো ব্লাডটা মানে ধরুন পায়ে গিয়ে জমে থাকছে, তো ওটার জন্য পা ফোলাটা একটু বেশি হতে পারে। তো পায়ের যেগুলো ভেইন থাকে ওগুলো উইক হয়ে যায়, তো ওখানে পা ফোলাটা হতে পারে বয়স মানে ওটা মানে নর্মাল অ্যাডাল্টসদের ক্ষেত্রে আমি বলছি। আর বয়স্কদের ক্ষেত্রে বা যাদের ধরুন কিডনি ডিজিজ আছে বা হার্ট ডিজিজ আছে ওনাদের পা ফোলাটা কিন্তু একটা মানে কমন সিমটমই হতে পারে, বা লিভারের প্রবলেম থেকেও হতে পারে এটা। তো এইসব ক্ষেত্রে যেগুলো বলবো, আর বাকি ধরুন হঠাৎ মানে ধরুন জয়েন্ট পেইন বেড়ে গেছে, হঠাৎ করে হাঁটু ব্যথা বা এসব জয়েন্টসের হাতের স্মল জয়েন্টস এসব পেইন বেড়ে গেছে, ওসব ক্ষেত্রে আমি বলবো পরের দিন চেম্বারেই দেখান, ওপিডিতেই দেখান, ওসব দিয়ে মানে মানে কিন্তু মানে দেখান অবশ্যই, যাতে মানে যেটা প্রবলেম হচ্ছে ওটা রেজলিউশন করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, একটা কথা যে আমরা স্বাস্থ্যকর জীবন পেতে গেলে কি অস্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে প্রবেশ করে যাচ্ছি ভরা শীতে, যখন আমরা এই সিনিয়র সিটিজেন্সরা যখন মর্নিং ওয়াকে যাচ্ছে তখন কিন্তু অনেকে শ্বাসকষ্ট হয়ে কিন্তু পড়ে যায়, এটা কিন্তু আমরা দেখে থাকি। তো এটা কি করে ঠিক করা যাবে? তো যেটা আমি বলছি হঠাৎ করে, কারণ ঘরের ভেতরে গরম থাকছে আর বাইরে অনেকটাই ঠান্ডা থাকছে, যেহেতু সকালে ঠান্ডাটা অনেকটাই বেশি থাকে, আপনাকে বললাম ম্যাক্সিমাম যেটা ঠান্ডাটা মানে টেম্পারেচার লোয়েস্ট কিন্তু আর্লি মর্নিংয়েই থাকে। আর তার সাথে সাথে এয়ার পলিউশনটা আমি বলেছিলাম ম্যাক্সিমাম আপনার একদম আর্লি মর্নিংয়েই থাকে। তো ওই সময় তো সবচেয়ে ভালো হয় যদি অ্যাভয়েড করা যায়, তাই না? যদি মানে অ্যাভয়েড করা গেলেই অ্যাভয়েড করাটাই মানে বেস্ট আমি বলবো, যাতে মানে বেশি আর্লি মর্নিং না বেরিয়ে একটু বেলার দিকে ধরুন যখন রোদ বেরোলো তখন বেরোলেন, বা সানলাইট পাওয়াটা, সানলাইটটাও জরুরি যেরকম বলেছিলাম। তার সাথে সাথে ধরুন বা লেট ইভিনিংয়ে মানে ইভিনিংয়ে কিন্তু মানে সানসেট হওয়ার আগে বেরোনোটাই বেটার। আর যদি একান্তেই বেরোতে হয় তাহলে প্রিকশনটা আমি বলবো যে হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় যাচ্ছেন ওরকম যাতে যেরকম বললাম অ্যাডেকুয়েট জামা কাপড় পরা, মানে প্রোটেকশন নেওয়া, মানে টুপি, লেয়ারিং অফ ক্লোথস যেটা বলেছিলাম, ধরুন টুপি পরা, মাফলার পরা, গ্লাভস, এগুলো সব ইউজ করে তাও মানে যতদূর সম্ভব মানে ঠান্ডার থেকে, হাওয়াটার থেকে, ওসব থেকে কোল্ড এক্সপোজার থেকে বাঁচাটাই আমি এখানে স্ট্রেস করতে চাই। এখানে আপনারা দেখছিলেন হেলথ এক্সপ্রেস, আর আমাদের এই অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে যেতে আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করেছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। হেলথ এক্সপ্রেস এখনকার মতন এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।